পর্তুগালের অভিবাসন অধিদপ্তর বা আইমা আগামী 22শে আগস্ট থেকে 31 ডিসেম্বর পর্যন্ত ধর্মঘট ডেকেছে। এই ধর্মঘট কি, বা এই ধর্মঘটের ফলে কি তারা কি পুরোপুরি কাজ বন্ধ করে দিবে? আমাদের কিছু ভুল ধারণা রয়েছে, আমরা এই ভুল ধারণাগুলো আলোচনা করবো আজকের পর্তুগাল টুডেতে। তাছাড়া পর্তুগালের প্রায় 1/3 কর্মকর্তা কর্মচারী তারা বয়স্ক হিসেবে ডিসক্রিমিনেশনের শিকার হন বা বর্ণবাদের শিকার হন। তাছাড়া আমাদের অভিবাসীদের তো আরো বিভিন্ন সমস্যা রয়েছে, আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা আলোচনা করব। একই সাথে সাথে পর্তুগালে যে সকল শিশুরা 1 অক্টোবর থেকে জন্মগ্রহণ করবে তাদেরকে বিনামূল্যে শ্বাসযন্ত্র জনিত রোগের জন্য বিনামূল্যে টিকা প্রদান করা হবে। এমনকি 1 আগস্ট থেকে যে শিশুরা জন্মগ্রহণ করেছেন তারা ম্যাটার্নিটিতে মানে জন্মের পরপরই সেখান থেকে টিকা নিতে পারবেন বিনামূল্যে। সরকার এটি প্রথম ধাপ হিসেবে শিশুদের চিকিৎসার জন্য এটি ঘোষণা করেছে। ছাড়া আমাদের স্কুল এবং অভিবাসন সংক্রান্ত কিছু আপডেট থাকছে। সবার শেষ অংশে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আজকে 12ই আগস্টের পর্তুগাল টুডেতে। আমরা যেটা বলছিলাম যে দেখুন, আইমা 22শে আগস্ট থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত ধর্মঘট ডেকেছে। এই ধর্মঘটটা কি এটা আমাদের জানা প্রয়োজন। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে বিভিন্ন ব্যাখ্যা দিচ্ছি, অনেকে অনেকভাবেই লিখছি এবং সেই সবগুলো বিষয় আমার কাছে এসেছে, আপনারা পাঠিয়েছেন। চলুন জেনে নেই আসলে তারা এই ধর্মঘটটা ডেকেছে অতিরিক্ত কর্মঘণ্টার, অর্থাৎ তারা এই সময়কালীন সময়ে অতিরিক্ত কর্মঘণ্টা বা ওভার টাইম করবে না। সাধারণত সরকারি কর্মকর্তা কর্মচারীদের পর্তুগালে তাদেরকে যদি সরকার চায় তাদেরকে অতিরিক্ত কর্মঘণ্টা কাজ করতে হয় এবং সেই অনুযায়ী তাদেরকে কিন্তু বেতনও দেওয়া পরিশোধ করা হয়। তো দেখা যাচ্ছে যে তারা জানিয়েছে তাদের সঙ্গে যে কর্মকর্তা কর্মচারীদের যে ইউনিয়ন রয়েছে তারা জানিয়েছে যে আইমার যে কর্মকর্তা কর্মচারীদের ইউনিয়ন রয়েছে সিন্ডিকেট, তারা জানিয়েছে যে অনেক কর্মকর্তা কর্মচারী ইতিমধ্যে তাদের 150 ঘন্টা অতিরিক্ত ওভার টাইম করে ফেলেছে আইন অনুযায়ী। তো সেক্ষেত্রে যাতে তারা পরবর্তীতে এই ওভার টাইম করতে না হয় এবং ওভার টাইম তারা অ্যাভয়েড করতে পারে, সেই জন্য এই ধর্মঘটের আয়োজন। অর্থাৎ যদি চায় সেক্ষেত্রে সে ধর্মঘট হিসেবে সে অতিরিক্ত যে কাজ না করার জন্য সে অমতে জানাতে পারে এবং সেটা আইনগত হয়। আসলে বিষয়টা এভাবে করার জন্যই তারা আসলে এই ধর্মঘটটা ডেকেছে। অর্থাৎ আইমার কার্যক্রম স্বাভাবিকভাবেই থাকবে, তবে কোনো কর্মকর্তা কর্মচারীকে অতিরিক্ত কর্মঘণ্টা কাজ করানোর জন্য সরকার চাপ প্রয়োগ করতে পারবে না। এটাই হচ্ছে এই ধর্মঘটের মূল বিষয়। অর্থাৎ স্বাভাবিকভাবে আইমার যে কাজ রয়েছে, আপনাদের আইমার বিভিন্ন সেন্টারে আমরা যে সার্ভিস পাই সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত, সেটা স্বাভাবিক থাকবে, কিন্তু হয়তো আইন কর্মচারীরা অতিরিক্ত কর্মঘণ্টা কাজ করবেন না। আশা করছি এই ভুলটা আপনাদের সংশোধিত হয়েছে। আইমা বন্ধ হয়ে যাচ্ছে না, আইমার কাজ স্বাভাবিকভাবেই চলতে থাকবে, তারা অতিরিক্ত কর্মঘণ্টা কাজ করবেন না। তাছাড়া অনেকে আবার সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়েছেন যে তারা অতিরিক্ত কাজ করছে, বেতন পাচ্ছে না। বিষয়টা সেরকম নয় আসলে। এমনকি অনেকে আবার অভিযোগ করছেন এটা ভালো দেশ নয়। এটা যদি ভালো দেশ নয়, আপনাকে কিন্তু কেউ এখানে জোর করে রাখেনি, আপনি চলে যেতে পারেন। এটা পর্তুগিজরা বলার প্রয়োজন নয়, আমাদের যারা এখানে বসবাস করছি এই দেশের প্রতি যাদের আমাদের বক্তব্য রয়েছে আমরা সেটা বলবো। সুতরাং এই দেশে আমরা এসেছি, আমাদের আমাদের আমরা স্বইচ্ছায় এসেছি, আমাদের প্রয়োজনে আমরা এসেছি। তো সুতরাং সেক্ষেত্রে এমন ধরনের বিষোদ্গার করা এবং পর্তুগিজদেরকে সাথে বাজে আচরণ করা সেটা আমাদের জন্য সকলের জন্যই মঙ্গলজনক নয়। কেননা এই দেশে আমরা কিন্তু এখানে এসেছি, তাদের কাছে আমরা এসেছি, তারা আমাদেরকে পর্তুগালে ওয়েলকাম করে ডেকে আনেনি। যাই হোক, সেটা ভিন্ন বিষয়। এদিকে যেটা বলছি এর সাথে কিছুটা সম্পর্কিত, সেই কারণে আমরা কথাটা বলছি যে পর্তুগালের প্রায় 1/3 কর্মজীবী তারা বয়স্ক হিসেবে ডিসক্রিমিনেশন শিকার হন। তবে এই সংখ্যাটা বলা যায় প্রায় 42% কর্মজীবী রয়েছেন যারা 18 থেকে 35 বছরের মধ্যে, এরাও কিন্তু অনেকে ডিসক্রিমিনেশনের শিকার হন। অর্থাৎ তারা বর্ণবাদের শিকার হন যে তারা বয়স বেশি, তারা বুড়ো, এই ধরনের। আজকে বিশ্ব যুব দিবস উপলক্ষে একটি গবেষণায় এই বিষয়টি জানা গেছে। সংবাদ মাধ্যম জানিয়েছে যে প্রায় বয়স্ক লোকের সংখ্যা যে কর্মজীবী রয়েছে, ফোর্স রয়েছে, সেই ফোর্সদের মধ্যে বলা যায় প্রায় 42%-রও বেশি 18 থেকে 35 বছর বয়সী। তাছাড়া 35 থেকে 50 বছর বয়সী প্রায় 22 এবং 25-এর মতো সংখ্যাটা হতে পারে, 25 এবং এর পরেও 50 বছর ঊর্ধ্বে প্রায় 22%, এরকম একটা সংখ্যা। 25%, দুটোই 25%, আর এদিকে হচ্ছে যে 42%, এরকম একটা সংখ্যা হতে পারে। তো যাই হোক, মূলত বিষয় হচ্ছে যে আমাদের সংখ্যাটা যাই হোক, আমরা একদিকে হচ্ছে যে আমাদের অনেকেই, আমি যে খবরটা জানিয়েছি ব্যক্তিগতভাবে আমি জানি অনেকেই আমাদের ভাইরা এই বর্ণবাদের শিকার হন কর্মক্ষেত্রে, বয়স্ক। তাছাড়া ইন্ডিয়ানও বলা হয় তাদেরকে, বাংলাদেশি বলা হয়, সাধারণত ইন্ডিয়ানও হিসেবে বিভিন্ন ধরনের বর্ণবাদের তারা শিকার হন।
এবং বিভিন্ন আচরণ করেন। আমাদের আচরণগত কিছু সমস্যা রয়েছে, আমাদের যে কালচারের সাথে কালচার অনেক ডিফারেন্সিয়েট রয়েছে। তো সেখানে আমরা চেষ্টা করব যে যাদের সাথে চেষ্টা করবো ভাষা শেখার জন্য, চেষ্টা করবো তাদের কালচারের সাথে মিক্স হওয়ার জন্য। এমনটা না যে তারা শুকর খায় সেটা আমাকে খেতে হবে, তা না, তারা অ্যালকোহল খায় সেটা আমাকে পান করতে হবে না। এর বাইরেও কিন্তু আপনি আপনার কালচারাল এক্সচেঞ্জ আপনি করতে পারেন। তাদের যদি কোনো ভুল ধারণা থাকে সেইগুলো আপনি তাদের সামনে উপস্থাপন করতে পারেন, তাদের সাথে কথা বলতে পারেন, মিশতে পারেন, একটা যোগাযোগ তৈরি করতে পারেন। তাহলে হয়তো কর্মক্ষেত্রে আপনি অনেকটা জটিলতা থেকে মুক্ত থাকবেন। আশা করি চেষ্টা করবেন, সে যাই বলুক না কেন আপনি কোনো অর্থ না বুঝে ইয়েস স্যার, জি স্যার, সি সি বলবেন না। সেক্ষেত্রে দেখবেন যে আপনি অনেক জটিলতা মুক্ত থাকবেন। এই বিষয়ে আলাপ করবো, তবে চেষ্টা করবেন যে কমিউনিকেশন করতে, আপনার যে কলিগ রয়েছে তাদের সাথে, বিদেশি যে কলিগ রয়েছে তাদের সাথে যোগাযোগ রক্ষা করতে, তাদের সাথে সময় কর্মক্ষেত্রের মাঝখানে তাদের সাথে সময় ব্যয় করতে। সেক্ষেত্রে হয়তো বা আপনার কর্মক্ষেত্রে অনেকটা জটিলতা থেকে আপনি বাঁচবেন এবং অনেকটা মানসিকভাবে সুন্দরভাবে আপনি কর্ম করতে পারবেন। যদি আপনি কর্মক্ষেত্রে ডিসক্রিমিনেশন শিকার হন বা আপনাকে যদি একটু নিচুভাবে তারা হ্যান্ডেল করে, সেক্ষেত্রে কিন্তু অনেক জটিল হয়ে যায়। আমি অনেকের বাস্তব ক্ষেত্রে আমাদের অনেক ভাইদের এই ধরনের অভিযোগ পেয়েছি। তা আশা করছি চেষ্টা করবেন যে কেউ পৃথিবীতে বড় ছোট নয়। আপনি চেষ্টা করবেন আপনার অবস্থান থেকে আপনাকে উপস্থাপন করা, সুন্দর ব্যবহার, এমনকি আরো বেশ কিছু বিষয় রয়েছে। আপনি যখন আপনার কলিগদের সাথে খাবার খাবেন, আপনি নিজে না জানলে অন্তত আপনার কলিগদের দেখবেন তারা কিভাবে খাবার খাচ্ছে, কিভাবে ছুরি ধরছে, কিভাবে তারা টিস্যু ব্যবহার করছে, তারা টয়লেট কিভাবে ব্যবহার করছে, সেই বিষয়গুলো কিন্তু আমাদের জানা অতি গুরুত্বপূর্ণ। যেমন অনেকে আপনারা বিপদ করবেন বা হাসাহাসিও করতে পারেন, আসলেই গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের কিন্তু এই যে ব্যবহারগুলো রয়েছে, আমরা টয়লেট ব্যবহারও আমরা সঠিকভাবে জানি না, যে এখানে টয়লেট কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে টয়লেট সিটটা রাখতে হবে, কিভাবে আমাকে টিস্যু ব্যবহার করতে হবে, এমনকি আমার যে পার্সোনাল হাইজিন রয়েছে সেটাও অনেকটা সমস্যা রয়েছে। এটা আমাদের বাস্তব অভিজ্ঞতা, বিভিন্ন বিষয়ের অনেকের সাথে কথা বলে এবং অনেক ক্ষেত্রে বাস্তব ক্ষেত্রে আমি জিনিসগুলো দেখেছি, সেগুলো উপস্থাপন করলাম। তো যাই হোক, আশা করবো, চেষ্টা করবো, এটা প্রবাস বিদেশ, এখানে আমাদের প্রতিবন্ধকতার শেষ নেই, বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা রয়েছে। সেক্ষেত্রে আমরা ব্যক্তিগতভাবে, প্রথমে তো ব্যক্তিগত, তারপর সমষ্টিগতভাবে এই জিনিসগুলোকে সমাধান করার চেষ্টা করব। এদিকে পর্তুগালে যারা পহেলা অক্টোবর থেকে যে সকল শিশু জন্মগ্রহণ করছে তাদের রেসপিরেটরি বা মানে শ্বাসযন্ত্রজনিত যে সকল রোগ রয়েছে, সেই রোগগুলো যাতে না হয় এই জন্য তাদেরকে প্রথম ধাপ হিসেবে তাদেরকে বিনামূল্যে টিকা প্রদান করবে। সাধারণত শিশু জন্মের পরেই ম্যাটারনিটিতে এই টিকা দেওয়া হবে। তাছাড়া ইতিমধ্যে যদি 1 আগস্ট থেকে যে সকল শিশু জন্মগ্রহণ করেছেন তারাও এর আওতায় পড়বেন। আগস্ট এবং 30 সেপ্টেম্বর মধ্যে যারা আছেন তারাও এর আওতায় পড়বেন। সাধারণত নবজাতকের এই এই সময়টাতে, অর্থাৎ অক্টোবর থেকে শুরু হয়, প্রায় সাধারণত শ্বাসজনিত বিভিন্ন সংক্রমণ রোগ দেখা দেয় এবং এই ভাইরাসও কিন্তু অনেকটাই শক্তিশালী। তো সেই দৃষ্টিকোণ থেকে শিশু নবজাতকের স্বাস্থ্য এবং নবজাতকের মৃত্যু রোধ করার জন্য এই বিনামূল্যে সরকার এই টিকা পদ্ধতি চালু করেছে। তাছাড়া ইনফ্লুয়েঞ্জা জনিত বা এই সিজনাল যে টিকা রয়েছে, আপনারা যদি চান আপনার শিশুকে চাইলে আপনারা বিভিন্ন ফার্মেসিতে পে করে আপনারা এই টিকা দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই আপনার যে স্বাস্থ্য যে সেন্টারসুতে যে আপনাদের পারিবারিক ডাক্তার রয়েছে বা যে কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি সেভাবে আপনার শিশুকে বা যে কাউকে আপনি সিজনাল টিকা দিতে পারবেন, সাধারণত এই ঠান্ডাজনিত সমস্যা থেকে বা শ্বাস প্রশ্বাসজনিত রোগ থেকে মুক্ত থাকার জন্যে। প্রথম বিষয় যে জিনিসটা আসছে যে আইআরএস এর বিষয়ে কিন্তু অনেকের প্রশ্ন রয়েছে। সেই আইআরএস এর বিষয়ে অনেকে জানতে চাচ্ছেন যে এখনো কি আইআরএস সাবমিট করা যাবে কিনা। যা হবার তো হয়ে গেছে, এবার জরিমানা আসুক আর যাই হোক, আপনি আপনার আইআরএসটি সাবমিট করে দেন। আইআরএসটা খুবই গুরুত্বপূর্ণ, যারা না দিয়েছেন শেয়ার করবেন আপনার ভাই বোনদেরকে সাবমিট করে দিতে। তা না হলে কিন্তু পরবর্তীতে তার পর্তুগালের বসবাসের প্রমাণ কিন্তু একটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনার এই আইআরএস। সুতরাং 2023 কর্মদিবসে যাদের কাজ রয়েছে অবশ্যই অবশ্যই আইআরএসটা দিবেন। এমনকি অনেকে অটোরিনিউ করতে পারছেন, অনেকে পারছেন না। এখন আমি যেটা দেখেছি অনেকেরই হচ্ছে না। তো সুতরাং প্যানিক নেওয়ার কিছু নাই, আস্তে আস্তে কার্ডগুলো আপডেট হচ্ছে অনলাইনে, আপনারা ধীরে ধীরে সবাই এই অটোরিনিউটা করতে পারবেন। এই নিয়ে যেহেতু আমাদের যাদের ভ্রমণের কোনো সুযোগ নেই বা সম্ভাবনা নেই, তাদের জন্য কোনো সমস্যা নেই। যারা হয়তো ভ্রমণ করবেন তাদের জন্য একটু জটিলতার সম্মুখীন হতে হবে। তাছাড়া কার্ড গ্রাজুয়ালি আসছে, আরো বিভিন্ন সমস্যা রয়েছে, এমনকি এসআইএস নিয়ে আপনাদের বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। খুব শীঘ্রই এসআইএস নিয়ে আমরা চেষ্টা করবো যাতে এই সমস্যাগুলো সমাধান করা যায়। যে যে অবস্থানে আছেন, যেভাবে আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমনকি অপরকে সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।